বিয়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিউট নায়িকা বয়ফ্রেন্ড ভাড়া করে আনে। তারপরে তার সাথে কি হয় চলো দেখে আসি। সিনেমার শুরুতে আমরা সুকে দেখতে পাই। সে অনেক বড় গেমিং কোম্পানিতে কাজ করে। সু তার এই জীবন নিয়ে খুব হ্যাপি। কিন্তু সমস্যাটা হচ্ছে তার মা। সু জীবনে যত বড়ই হোক না কেন, তার মায়ের কিচ্ছু যায় আসে না। তার মা শুধু চায় সু যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। কিন্তু আমাদের সু তো বিয়েতে ভয় পায়। সেটা তার মা বুঝতেই চায় না। ঠিক তখনই সুয়ের মা সুকে ফোন করে বলে, তাড়াতাড়ি বয়ফ্রেন্ড জোগাড় করে আন, নাহলে আগের দিনের মতো ছেলে দেখে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেবো। মায়ের এই জোয়াজরিতে সু তো বিরক্ত হয়ে যায়। সে এখন ভেবে নেয় সে এখন একটা নকল বয়ফ্রেন্ড ভাড়া করবে। আর এই কারণে সু যায় ওর বান্ধবী মিনমিনের কাছে। ও মিনমিনকে বলে, ক্রিসমাসে ছুটি কাটানোর জন্য একটা অভিনেতা ভাড়া কর যে আমার বয়ফ্রেন্ড সাজবে। সুয়ের কথায় মিনমিন রাজি হয়ে যায়। পরের দিন দেখে মিনমিন সুকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানটায় কিনা ওই ছেলেটার সাথে দেখা করাবে। এখানটায় আমরা দেখি সু ওয়েটারের থেকেও দূরে থাকে। এমন ভাব করে যেন ছেলেদের থেকে ওর অ্যালার্জি হয়ে যাবে। ঠিক তখনই সেখানে একটা হ্যান্ডসাম ছেলে আসে। ওই ছেলেকে দেখে তো দুটো মেয়ে ফিদা হয়ে যায়। এই ছেলেটার নাম গিসওয়ান, সে অভিনয়ের কাজ করে। এখানে গিসওয়ান আর সুয়ের মধ্যে কন্টাক্ট হয়। ক্রিসমাসের 3 দিনের জন্য গিসওয়ান তার বয়ফ্রেন্ড হবে। আর এই 3 দিন তার মা আর ফ্রেন্ডদের সামনে তার বয়ফ্রেন্ড হয়ে যেতে হবে। আর এই কাজের জন্য সু গিসওয়ানকে প্রতিদিন 1000 ইয়ন করে দেবে। প্রথম দিন দেখি সু গিসওয়ানকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে একজন প্রতিবেশী মহিলা সুয়ের মায়ের সাথে কথা বলছে যে আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আশা করি সু তাড়াতাড়ি বিয়ে করে নেবে। ঠিক তখনই সু সেখানটায় গিসওয়ানকে নিয়ে আসে। গিসওয়ান বলে, আমি হচ্ছে সুয়ের বয়ফ্রেন্ড, আর আমরা একসাথেই কাজ করি। আর এই কথা শুনে সুয়ের মা আর ওই প্রতিবেশী দুজনেই খুশি হয়ে যায়। এরপরে দেখি ডিনারের জন্য গিসওয়ান সুদের বাড়িতে আসে। সেখান থেকে গিসওয়ান বলে, আমার মা বাবা নেই, আপনাদের সাথে ডিনার করছি মনে হচ্ছে আমার পরিবারের সাথেই করছি। গিসওয়ানের এই অভিনয় দেখে তো সু ইমপ্রেস হয়ে যায়। কিন্তু সুয়ের মা বাবা ভাবতে থাকে, বাহ আমরা খুব ভালো একটা জামাই পেয়েছি তো। এরপরে সু গিসওয়ানকে ঘুমানোর জন্য যখন গেস্ট রুমে নিয়ে যায়, গিয়ে দেখে সেখানে অনেক জিনিসপত্র রাখা। এখানে সে বুঝতে পারে এইসব কাজ ওর মা করেছে, যাতে আজকে রাতে গিসওয়ান আর ও একসাথে শয়। গিসওয়ান বলে, ঠিক আছে কোনো সমস্যা নেই, শুধু তো ঘুমাবোই। পরের দিন সু যখন ঘুম থেকে ওঠে সে দেখে তারা দুজনে জড়িয়ে শুয়ে আছে। ও তো লাফ দিয়ে উঠে যায়। গিসওয়ান বলে, টেনশন করো না, দুজনে শুধু ঘুমাচ্ছিলামই, আর কিছু হয়নি। এরপরে সু গিসওয়ানকে তার পেমেন্ট দিয়ে দেয় আর ধন্যবাদও দেয়। তখন গিসন বলে, ভবিষ্যতে যদি আমাকে দরকার পড়ে আমাকে ডেকে নিও। তখন সু হেসে বলে, সামনের 3 বছর আর কোনো দরকার পড়ছে না। এটা শুনে গিসন একটু চমকে যায় আর বলে, তুমি 3 বছর সিঙ্গেল থাকার প্ল্যানিং করছো নাকি? তখন সু বলে, আমার বয়ফ্রেন্ড বানানোর কোনো ইচ্ছে নেই, আর বাড়িতে 3 বছরের জন্য আমি বাহানা দিতেই পারবো। প্রথম বছরে বলবো আমরা লং ডিস্টেন্সে আছি, দ্বিতীয় বছরে বলবো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর 3 নম্বর বছরে বলবো আমি ব্রেকআপ থেকে নিজেকে এখনো সামলে উঠতে পারিনি। সুয়ের কথা শুনে গিউসান ভাবে এই মেয়ে তো পুরো পাগল। এরপরে ওরা দুজন যখন বাইরে আসে দেখে সুয়ের বাবা বাইরেই দাঁড়িয়ে আছে। সে বলতে থাকে, গিসওয়ানকে এখন আর সুয়ের রুমে থাকতে হবে না, গেস্ট রুম রেডি করে দিয়েছি, এখন থেকে ও এখানেই থাকবে। তার মানে কয়েকদিন গিসওয়ানকে সুদের বাড়িতেই থাকতে হবে। আর এই কারণে তারা দুইজন নতুন কন্ট্যাক্ট বানায়। নতুন কন্ট্যাক্ট হয়ে যে গিসওয়ানকে এখন কম টাকা দেবে। এই কন্ট্যাক্টের প্রথম শর্ত ইস্যু রাখে, তুমি আমাকে টাচ করতে পারবে না। গিসওয়ান বলে, ঠিক আছে আমি তোমাকে টাচ করতে পারবো না, যদি তুমি আমাকে টাচ করো তাহলে এক্সট্রা টাকা দিতে হবে। সু রাজি হয়ে যায়। এখানে গিসওয়ান বলে, তুমি কিন্তু আমাকে ভালোবাসতে পারবে না। তখন সু বলে, ছেলেদের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। এর পরের দিন সবাই মিলে যখন খাচ্ছিল, তখন দেখি সুয়ের মা তো জামাই হিসেবে গিসওয়ানকে বেশি বেশি খাবার দিচ্ছে। অনেক খাবার খেয়ে গিসনের অবস্থা খারাপ হয়ে যায়। সে পরে সুকে বলে, আমি একজন অ্যাথলিট আর অভিনেতা, আমাকে বডি ফিট রাখতে হবে, কিন্তু তোমার মা যেভাবে খাওয়াচ্ছে আমার মনে হয় না আমি বেশি দিন আমার ওয়েটটা ঠিকঠাক রাখতে পারবো। গিসওয়ান তখনই তার শার্টটা খুলে সুয়ের সামনে যায় আর বলে, দেখো খেয়ে আমার বডির কী অবস্থা। তখন সু বলে, ঠিক আছে তোমার ওজন বাড়লে আমি তার টাকা এক্সট্রা দিয়ে দেবো। এর পরের বার যখন তারা খেতে বসে তখন দেখি সু গিসনের প্লেট থেকে খাবার নিয়ে নিচ্ছে, কারণ গিসনের ওজন বাড়লে তার জন্য তাকে আবার টাকা দিতে হবে। এরপরে তারা দুজনে যখন হেঁটে যাচ্ছিল তখন সুয়ের কলেজে দুটো ছেলে সুকে ডিস্টার্ব করছিল। তখন গিসন সামনে আছে আর বলে, ও আমার গার্লফ্রেন্ড, ওকে আর ডিস্টার্ব করবে না। গিসনের এভাবে বাঁচানোটা সুয়ের তো ভীষণ ভালো লাগে। এরপর দেখি সু তার নতুন গেমের হিরো হিসেবে গিসনের ছবি আঁকে। সু ওর বান্ধবী মিনমিনকে ফোন করে বলে,
গিসওয়ান কিন্তু অনেক হ্যান্ডসাম দেখতে, তাই ভেবেছি এরপরে গেমের হিরোটা ওকেই বানাবো। গিসওয়ানকে নিয়ে এত এক্সাইটেড দেখে মিনমিন ওকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলতো, এত খুশি খুশি কেন? গিসওয়ানের জন্য তোর মনে আবার কোনো ফিলিংস তৈরি হয়নি তো? তখন সু বলে, না সেরকম না না, কিন্তু হ্যাঁ, ও যখন আমার কাছে আসে তখন আমার কেমন কেমন একটু ফিল হয়, আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। এখানে মিনমিন বলে, আমি কিন্তু তোকে আগেই সাবধান করে দিচ্ছি, গিসওয়ান কিন্তু তোর কন্ট্যাক্টের বয়ফ্রেন্ড, তুই কিন্তু কন্ট্যাক্টের নিয়ম ভাঙতে পারবি না। কিন্তু আমরা সুকে দেখি, সে তো লুকিয়ে লুকিয়ে গিসওয়ানের ছবি আঁকে। গিসওয়ান ওটা যখন বুঝতে পারে সে তখন বলে, কি ব্যাপার, তুমি আমার ছবি আঁকছো? তোমাকে কিন্তু আগেই বলে দিয়েছি তুমি কিন্তু আমার প্রেমে পড়তে পারবে না। তখন সু বলে, আমার বইয়ে গেছে তোমার প্রেমে পড়তে, আমি তোমার ছবি টবি আঁকছিলাম না। তখন গিসওয়ান বলে, দেখি তো। আর এটা বলে সে ছবি দেখতে চায়, কিন্তু সু তাকে দেখায় না। ঠিক তখনই সুয়ের মা সেখানে চলে আসে। সুয়ের মাকে দেখে তো তারা দুজনেই ভদ্র হয়ে থাকে, যেন কিছুই হয়নি। ওর মা চলে যাওয়ার পরে গিসওয়ান বলে, আমাকে এক্সট্রা টাকা দিতে হবে, কারণ তুমি আমাকে টাচ করেছো। তখন সু বলে, এর আগেও তো টাচ করেছিলাম, তখন তো টাকা নাওনি। কিষান বলে, সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাই নিইনি। এই কথা শুনে সুতে রেগে ভেঙে সেখান থেকে চলে যায়। আর ওর বান্ধবী মিনমিনকে ফোন করে। সু মিনমিনকে বলে, বান্ধবী তুই আমাকে কেমন বয়ফ্রেন্ড খুঁজে দিয়েছিস, কথায় কথায় টাকা চায়। মিনমিন বলে, হ্যাঁ ও তো চাইবেই, ও তো টাকার জন্য এসব করছে। তখন সু বলে, দাঁড়া দেখাচ্ছি মজা, এই টাকাগুলো আমি ঠিক তুলে নেব। এরপর দেখি সু গিসওয়ান যেখানটা অভিনয় করছে সেখানে যায়। সেখানে শুটিং চলছিল। গিসওয়ান ঠান্ডা জলের মধ্যে বসে আছে। এদিকে পরিচালক সে তো বারবার টেক নিয়ে যাচ্ছিল। গিসওয়ান তো ঠান্ডায় কাঁপছিল, কিন্তু পরিচালক তাকে তাও ছাড়ছিল না। এখানে আমরা জানতে পারি এই শুটিংয়ের নায়ক অন্য কেউ। গিসওয়ান শুধুমাত্র তার পরিবর্তে জলের মধ্যে ভিজছে। এই জিনিসটা দেখে সুয়ের ভীষণ খারাপ লাগে। সে বলে, দেখো একদিন তুমি ঠিক অনেক বড় একজন হিরো হবে। এখানে গিসওয়ান বলে, তুমি কিন্তু এই কথা বলে আমাকে ভীষণ ইমোশনাল করে দিচ্ছ, তবে ভয় নেই, ইমোশনাল করার জন্য টাকা নেব না। তখন সু বলে, তুমি যখন বড় হিরো হয়ে যাবে তখন আমার কথা মনে থাকবে? তখন গিসওয়ান বলে, তখন আমি তোমার কাছ থেকে ডাবল চার্জ করব। আর এটা বলে সে হেসে দেয়। এরপর দেখি তারা দুইজন গরম গরম কফি খায়। সেখানে সু গিসওয়ানকে বলে, এই ঠান্ডার মধ্যে তুমি জলের মধ্যে কী করে ভিজেছিলে, সত্যি তোমার অনেক সাহস। তখন গিসওয়ান বলে, তুমি যদি আমার সাথে ভিজতে তাহলে আরও একটু সাহস পেতাম। এই কথা শুনে সুতে একটু লজ্জা পেয়ে যায়। এরপর থেকে সু তার গেমিংয়ের জন্য গিসওয়ানের ছবি আঁকছে। ঠিক তখনই সেখানে গিসওয়ান চলে আসে। সে ছবি দেখে বলে, এটা তুমি আমার ছবি এঁকেছো তাই না? সু বলে, কই না তো, এটা অন্য কেউ, তুমি ভুল বুঝছো। কিন্তু গিসওয়ান বলে, আমি জানি এটা আমারই ছবি। এরপর দেখে গিসওয়ান সে সুকে বলে, একমাত্র তুমিই আছো যার সাথে থাকলে আমার নিজেকে আসল মনে হয়, নাহলে সবসময় তো অভিনয় করেই যাই। গিসওয়ান এই কথাটা মন থেকে বলেছিল। এদিকে সুকে দেখি গিসওয়ানের এই কথা শুনে তার হার্টবিট বেড়ে গেছে। সে ভাবতে থাকে, গিসওয়ান কি এটা সত্যি সত্যি বললো নাকি অভিনয় করলো। পরের দিন যখন গিসওয়ান নাইতে চায় তখন সু ওর ফোন নিয়ে ঘাটাঘাটি করে। ও জানতে চায় গিসওয়ান শুধুমাত্র তারই বয়ফ্রেন্ড সেজেছে নাকি এর আগেও অন্য কোনো মেয়ের বয়ফ্রেন্ড সেজেছিল। সু এখানে বুঝতে পারে গিসওয়ান এর আগেও অনেক মেয়ের ভাড়া বয়ফ্রেন্ড হিসেবে কাজ করেছে, কিন্তু তার কাছ থেকে যত টাকা নিয়েছে এত টাকা তো অন্য কারো কাছ থেকে নেয়নি। এই কারণে সে গিসওয়ান আসার পরে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে এত টাকা নিচ্ছ কেন, অন্য মেয়েদের কাছ থেকে তো এত নাওনি। তখন গিসওয়ান বলে, তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, সেটা দেখাই যাচ্ছে, এটা কিন্তু রুলসের বাইরে, এই কাজটা তুমি করতে পারো না। তখন সু বলে, কে বলেছে আমি তোমার প্রতি দুর্বল হয়েছি? আমার কোম্পানির নতুন গেমের ক্যারেক্টার তোমাকে নিয়ে করছি, তাই আমি তোমাকে একটু ভালো করে দেখছিলাম। ঠিক তখনই সুয়ের মা বাবা এসএমএস করে তাকে জানায় তারা কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে। আর এই জিনিসটা জানার পর কিষান সুকে বলে, যেহেতু তোমার মা বাবা থাকছেই না তাহলে আমার দায়িত্ব শেষ। আর হ্যাঁ, তুমি যেহেতু আমাকে ভালোবাসোনি সেহেতু এক্সট্রা টাকা আমি তোমাকে ফিরিয়ে দেবো। এটা শুনে আবার সুয়ের মন খারাপ হয়ে যায়। সে গিসওয়ানকে বলে, প্লিজ তুমি আর কয়েকটি দিন থেকে যাও, আসলে আমার গেমটা তোমাকে নিয়েই তো করছি, এখন তুমি যদি চলে যাও তাহলে আমার কাজটা বাকি থেকে যাবে। প্রথমে তো গিসওয়ান রাজি হচ্ছিল না, কিন্তু অনেক বলার পর সে রাজি হয়। এরপরে দেখি সু যখন মিটিং করছিল তখন গিসওয়ান খালি গায়ে তার সামনে চলে আসে। গিসওয়ান থেকে বলে, দেখো তো আমার বডির মাপটা নিয়ে আমার শরীর ঠিকঠাক আছে নাকি। এখানে আমরা বুঝতে পারি গিসওয়ান এটা ইচ্ছে করে করছে যাতে সু তাকে এখান থেকে চলে যেতে পারে। সুয়ের তার কোনো উপায় নেই, সে সবার সামনেই গিসওয়ানের খালি গায়ের মাপ নিতে থাকে। সুয়ের অফিসে সবাই এটা দেখে নিয়েছে, আর এই কারণে সুয়ের ভীষণ রাগ হয়। সে মনে মনে ভাবে, দাঁড়াও দেখাচ্ছি মজা।
এরপরে কিসন যখন অন্য একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল, ঠিক তখন সেখানে সু চলে আসে। সে এমন ভাব করে যেন ও সত্যিকারের বয়ফ্রেন্ড। আর এটি দেখে তো ভিডিও কলে থাকা ওই ক্লায়েন্টটা চলে যায়। গিসওয়ান তো ভীষণ রেগে যায়। সে বলে, তোমার জন্য আমার কতগুলো টাকা লস হলো জানো? তখন সু বলে, আমি যখন ভিডিও কলে মিটিং করছিলাম তখন তুমিও তো চলে এসেছিলে। ব্যাস, শোধবাদ। ঠিক আছে, তোমার যে টাকা ক্ষতি হয়েছে সেটা আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু প্লিজ আমার সাথে একটু কলেজে যাবে। আসলে আমার কলেজে একটা ছেলে আছে, সে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তাকে না করে দেওয়ার জন্য সে আমাকে খুবই ডিস্টার্ব করে। তুমি যদি আমার সাথে যেতে তাহলে খুব ভালো হতো। ইয়েসন বলে, তুমি আমার ক্লায়েন্ট ভাগিয়ে দিয়েছো, আমি যাচ্ছি না। এই কথা শুনে সুয়ের মন তো ভীষণ খারাপ হয়ে যায়। এরপরে সু যখন কলেজে যায় তখন ওই বদমাস ছেলেটা ওকে ডিস্টার্ব করতে থাকে। ঠিক তখনই সেখানে গিসওয়ান এসে হাজির। সে তো ওই ছেলেকে বলে, তোমার সাহস কী করে হলো আমার গার্লফ্রেন্ডের হাত ধরার? আর এরপরে গিসওয়ান আর সু এরা দুজনে মিলে ড্রিঙ্ক করে। সু গিসওয়ানকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য। আর গিসওয়ানকে বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, আর তোমার যা টাকার দরকার আমার কাছ থেকেই নিয়ে নিও। এখানে গিসওয়ান বলে, আসলে আমি একজন অনাথ, আর টাকার জন্য এই কাজটা আমাকে করতে হয়। আর এখানে সু যখন জানতে পারে গিসওয়ান তার মা বাবাকে মিথ্যে কথা বলেনি যে সে অনাথ, আর এটা জানার পর সে ভীষণ খুশি হয়। আর সে খুশিতে সে গিসওয়ানকে একটা কিস করে ফেলে, যদিও কিসটা সে মাতাল অবস্থায় করেছিল। সকালে যখন সুয়ের ঘুম ভাঙে সে দেখে সে গিসওয়ানের বুকে শুয়ে আছে, আর গিসওয়ানের গায়ে একটা কাপড়ও নেই। সু তো চিৎকার করে ওঠে। তখন গিসওয়ান বলে, রাতে তুমি কয়েকবার বমি করেছো, তা আবার আমার শার্টের উপরে, এ কারণে আমাকে শার্টটা খুলতে হয়েছে। আর ভেবো না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। এরপরে দেখি সুয়ের বান্ধবী গুনগুন ওর বয়ফ্রেন্ড নিয়ে হাজির হয়। গুনগুন বলে, আমার বয়ফ্রেন্ড নিয়ে তোদের বাড়িতে একটু থাকতে দিবি? সু রাজি হয়ে যায়। গুনগুনের বয়ফ্রেন্ডকে গিসওয়ানের সাথে থাকতে দেয়। আর এখানে আমরা জানতে পারি গিসওয়ান আর গুনগুনের বয়ফ্রেন্ড একসাথে কলেজে পড়তো, আর তাদের মধ্যে বিশাল ঝামেলা। কলেজ লাইফ থেকে ওর সাথে খুব ঝামেলা। এখানে গিসওয়ান গুনগুনকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সুকে জানিয়েছো? তখন গুনগুন বলে, তুমি শুধুমাত্র সুয়ের ভাড়াটিয়া বয়ফ্রেন্ড, এত বেশি জ্ঞান দিতে হবে না তোমাকে। এরপরে দেখে গুনগুনের বয়ফ্রেন্ড ওর জন্য সকালের খাবার বানিয়ে নিয়ে আসে। আর এটা দেখে তো সুয়ের ইচ্ছা করে যে গিসওয়ানও তার জন্য বানাক। সে গিসওয়ানকে তার জন্য কফি বানাতে বলে। তখন গিসওয়ান বলে, আগে টাকা দাও তারপর বানাচ্ছি। আমরা কি কোনো সত্যিকারের সম্পর্কে আছি নাকি? এই কথা শুনে সুয়ের ভীষণ খারাপ লাগে। ও বলতে থাকে, আমরা না হয় সত্যিকারের সম্পর্কে নেই, কিন্তু এটুকু তো করতেই পারে। অন্যদিকে গুনগুনের বয়ফ্রেন্ড লিং সে গিসওয়ানকে বলে, তুমি যদি সুকে পছন্দ করে ফেলো তাহলে ওকে প্রপোজ করে দাও, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে সু গুনগুনকে জানায়, গিসওয়ান আমার কাছ থেকে যে এক্সট্রা টাকা নিয়েছিল সেটা ফিরিয়ে দিয়েছে, আর এখন তো ও বাড়ি ভাড়াও দিচ্ছে। আর এখানে আমরা জানতে পারি গুনগুন লিংকে প্রথমে সুয়ের জন্য ভাড়া করেছিল, কিন্তু লিংকে গুনগুনের পছন্দ হয়ে যায়। এই কারণে সে পরে আবার সুয়ের জন্য অন্য একটা বয়ফ্রেন্ড ভাড়া করে, মানে গিসওয়ানকে। এই কথা শুনে সু তো অবাক হয়ে যায়। ও গুনগুনকে বলে, চল আমরা পার্টনার বদলে নেই। আসলে লিং সে ভাড়াটিয়া বয়ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও গুনগুন কত কেয়ার করে, শুধু সেটাই চায়। আর এ কারণে সে পার্টনার বদলাতে চাইছে, কিন্তু গুনগুন রাজি হয় না। আর এখানে সু নিজেও বুঝতে পারে সে হয়তো বা গিসওয়ানকে ভালোবাসতে শুরু করেছে। এখানে দুই বান্ধবী প্ল্যানিং বানায়, একটা কম্পিটিশন রাখবে, যে জিতবে সেই বাড়িতে থাকবে। এদিকে গিসওয়ান এই সব কিছু শুনে নেয়। সে তার জামা কাপড় প্যাক করে সেখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু একটু পরেই সু বলে, যদি গিসওয়ান না যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু এই কথা গিসওয়ান শোনে না। অন্যদিকে লিং সে গিসওয়ানকে বলে, তুই যাস না, তুই যদি চলে যাস তাহলে আমাকেও এখান থেকে চলে যেতে হবে। আমি গুনগুনকে খুব ভালোবাসি, আমি এখান থেকে যেতে চাই না। এরপরে দেখি ওদের চারজনের মধ্যে একটা কম্পিটিশন হয়, যে জিতবে সে সুয়ের বয়ফ্রেন্ড হবে, আর যে হারবে সে গুনগুনের বয়ফ্রেন্ড হবে। পুরো মাথা খারাপ করা কম্পিটিশন। আর এই কম্পিটিশনে রান্না করতে হবে আর ঘর পরিষ্কার করতে হবে। আর আমরা দেখি লিং এই কম্পিটিশনে জিতে যায়, কারণ ও এতে খুবই ভালো। পরের দিন সু গিসওয়ানকে তার আঁকা ছবিটা দেয় আর বলে, এটা আমার গেমিংয়ের ছবি, তোমাকে দেখিয়ে এঁকেছি। সত্যি আমি ভীষণ খুশি তোমার সাথে দেখা হয়। তখন গিসওয়ান বলে, আমি রেগে নি, তুমি যে লিংকে বেছে নিয়েছো এটা খুব সাধারণ জিনিস। এখানে সু গিসওয়ানকে বোঝাতে পারে না সে এখন যেটা করছে সেটা গিসওয়ানকে জ্বালানোর জন্য করছে। আসলে সু তো গিসওয়ানকে ভালোবেসে ফেলেছে। সু এখানে গিসওয়ানকে থেকে যেতে বলে, আর বলে, আমি যা করছি তার জন্য সরি। সুয়ের কথায় গিসওয়ানের মন গলে যায় আর সে থেকে যায়। এরপর দেখি তারা চারজন ডাবল ডেটে যায়। সেখানটায় তারা একটা গেম খেলছিল। সেখানে গিসওয়ান জানায়, আমি কখনো সিরিয়াস রিলেশনশিপে যাইনি,
কিন্তু হ্যাঁ, আমি আমার জীবনের প্রথম কিস পেয়ে গেছি। সবাই জিজ্ঞাসা করে কিভাবে। তখন গিসন বলে আসলে সু নেশার অবস্থায় আমাকে কিস করেছিল। সু তো এখনও নেশায় ছিল। এই কথা শুনে সে বলে যখন কিস করেছিলাম তুমি মজা পেয়েছো। গিসন উত্তর দিতে যাবে ঠিক তার আগে সু আবার কিস করে দেয়। পরের দিন সকালে সু যখন ঘুম ভাঙে সে ভাবে কাল যা হয়েছিল সব হয়তো বা স্বপ্ন। তারপরও সু এত লজ্জা পাচ্ছিল যে গিসনের চোখাচোখি হতে পারছিল না। কিন্তু সু এটা বুঝে গেছে সে সত্যি সত্যি গিসনকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই সুয়ের মা বাবা চলে আসে, যার কারণে বাকি সবাইকে লুকোতে হয়। ঠিক তখনই মিনমিনের কুকুর ডেকে ওঠে। গিসন বলে কোনো একটা ফোনে হয়তো বা আওয়াজ হচ্ছে। কিন্তু সুয়ের মা কুকুরের লোমও পায়, আর সে বুঝাচ্ছে কে কোথায় কি কি করেছে। এরপরে দেখি সু আর মিনমিন ছেলেদেরকে অ্যাভয়েড করে গেম খেলছে। গেম খেলতে খেলতে গেমের মধ্যে যে ছেলেগুলো আছে তাদেরকে খুব পছন্দ হয়ে যায় তাদের। আর এই জিনিসটা দেখে ছেলে দুটোর হিংসে হয়। তারা গেম খেলতে শুরু করে যে অ্যাকচুয়ালি ওই গেমের ছেলেদের মধ্যে কী কী আছে। ছেলে দুটো গেম খেলে আর গেমের ক্যারেক্টারের মধ্যে নিজেরা সাজে। আর সু আর মিনমিনের সাথে সেম ক্যারেক্টার প্লে করে। প্রথমে তো সু আর মিনমিন অবাক হয়ে যায় যে এই ছেলে দুটো কী করছে। যখন মেয়েরা সত্যি কথা জানতে পারে তারা তো হাসতে শুরু করে। এখানে আমরা দেখি মিনমিন আর তার বয়ফ্রেন্ডের সম্পর্ক আরও গভীর হচ্ছে। এদিকে সু সে তো তার গেম নিয়ে ব্যস্ত। গিসন পুরো একা পড়ে যায়। এই কারণে সে কুকুরের সাথে কথা বলে। এদিকে সু যখন বাইরে আসে সে দেখে মিনমিন আর গিসন কথা বলছে। ওদেরকে কথা বলতে দেখে সু ভাবে ওরা কি একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। যখন এই ব্যাপারটা সু ওদেরকে জিজ্ঞাসা করে তখন ওরা আসল সত্যি কথা বলে। মিনমিন আর গিসন তো অভিনয় করছিল যাতে জেলাস ফিল করে সু তার মনের কথা বলে দেয়। সব শুনে সু জিজ্ঞাসা করে সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো। তারা যখন কথা বলছিল ঠিক তখন সেখানে সুয়ের মা চলে আসে আর তাদেরকে একসাথে ধরে ফেলে যে চারজন একসাথে আছে। মা যখন জানতে পারে এরা সবাই যে ভাড়া বয়ফ্রেন্ড তখন সে খুব রেগে যায়। তখন তারা চারজনে স্বীকার করে আসলে আমরা এখন একে অপরকে ভালোবেসে ফেলেছি, আর ওই অ্যাপটাও আনইনস্টল করে দিয়েছি যেখান থেকে বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। কিন্তু সুয়ের মা এখনও রেগে আছে। সে সুকে বলে আমি তোমাদের ছেলে দেখছি, তাড়াতাড়ি বিয়ে করে নেবে। কিন্তু কিসন সে সুয়ের মাকে বলে আমি সুকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। তাছাড়া আমি অনাথ, আমার কোনো পরিবার নেই। আপনাদের সাথে থেকে আমি পরিবারের ভালোবাসা পেয়েছি, এটা আমি হারাতে চাই না। জিসনের কথায় সুয়ের মা রাজি হয়ে যায়। আর এরপরে দেখি জিসন আর সু একে অপরকে মনের কথা বলে দেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের এই মুভিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।